নমস্কার। চলাই জীবন, কিন্তু তার মাঝেও কোথাও কোথাও থমকে যেতে হয়। সম্প্রতি আমাদের সহকর্মী বিষ্ণু দাস প্রয়াত হয়েছেন। তিনি আমাদের এই সংবাদ বিভাগের কর্মী ছিলেন। তার প্রয়াণে আমরা শোকাহত। আমাদের আজকের আলোচনা, আজকের উত্তরের বাতাসের এই রাজনৈতিক আলোচনা আমরা আজকে তার প্রতি উৎসর্গ করে শুরু করছি। সিকনের উত্তরের বাতাসে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন যে বঙ্গজ প্রকৃতিতে এখন রাজনীতি এবং ভোট গন্ধ এরকম একটা অবস্থায় আমাদের উত্তরের বাতাস নিয়মিতভাবে শুরু হয়েছে। আমাদের আজকেও যে রাজনৈতিক আলোচনা, সেই রাজনৈতিক আলোচনায় উপস্থিত হয়েছেন কোচবিহারের প্রবীণ রাজনীতিক, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সভাপতি দীপক সরকার। আমি তাকে সিকনের স্টুডিওতে আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই। দীপকদা, যেটা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আবার একটা ভোট, আপনারা মানলেও সত্যি না মানলেও সত্যি, শূন্যের দশা বামফ্রন্টের, একেবারে দুঃসময় আপনাদের কিছুটা বলা যায়। তো এই যে এমন একটা পরিস্থিতিতে দিশাহীন রাজনীতির মধ্যে বামেরা গেছে বলে অনেকে মনে করছেন, মানে অনেকের সাথে অনেকে কথা বলছেন, সিপিএম কথা বলছেন এর নিয়ে। এই যে জোটবদ্ধতা এবং জোটের ঘোট, এইসব নিয়ে একটা বামফ্রন্টের মানে আপনাদের সাথে একটু ঠক্কর লাগছে এই ভোটের মুখে। এটা কি কতটা সত্যি, কতটা মিথ্যে, কি? নমস্কার। না, এই যে বামফ্রন্ট গড়ে উঠলো, সেই বামফ্রন্টে কি এখন মানে কোথাও একটা বিচ্যুতির কথা বলছেন? একটা সময় মানে কেন? আমি একটু সহজে বললে হবে না, আমি একটু বলবো যে বামফ্রন্ট সরকারটা একটা একদিনের বিষয় না, লড়াই সংগ্রাম। না, বামফ্রন্ট সরকার নিয়ে আমরা কথা বলছি না, আমরা বলছি আজকের 26-এর প্রেক্ষিত। এবং সেখানে আমি একটু বলি আপনাকে, 26টা আসতে গেলে আপনাকে একটু আগে আসতে হবে, সিঁড়িটা একটু পেরোতে হবে। বামফ্রন্টটা গড়ে উঠলো 77 সনে জনতা সরকারের উত্থানের পর। পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেনরা তখন জনতা দলে ছিলেন। 45 আসনের সূত্র দিল জনতা দল। তখনকার বামফ্রন্টের বর্ষীয় নেতা অশোক ঘোষ, তিনি বামফ্রন্টের নেতাদের বোঝালেন যে না, আমাদের একা লড়তে হবে, শুধুমাত্র বামফ্রন্ট, জনতা কংগ্রেস বর্ণ দল না। কংগ্রেস তো জনতা তো কংগ্রেসই ছিল, একই ঘরানা কংগ্রেস। মানে আপনি বলতে চাইছেন যে তখনকার জনতা পার্টি আপনাদের প্রস্তাব দিয়েছিল, সেটাকে প্রত্যাখ্যান করেছেন নীতিগত কারণে। ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য দল সেটা মেনে নিয়েছে। দিয়ে অশোক ঘোষের প্রস্তাব ছিল পিওর বামফ্রন্ট করো। পিওর বামফ্রন্টে লড়াই হলো, নির্বাচনী ইস্তাহারে লড়াই হলো, 34 দফা ইস্তাহার, সে লড়াইয়ে বামফ্রন্ট একটা বিপুল জয়লাভ করলো। বহু সংস্কার, শিক্ষার সংস্কার, চিকিৎসার সংস্কার, এই যে ব্যবস্থা হলো, গ্রামীণ উন্নয়ন, রাস্তাঘাট, পরিকাঠামো তৈরি, এই যে বিভিন্ন ব্যাপারগুলো ছিল, দুর্নীতির বিরুদ্ধে কমিশন করা, লড়াই করা, এটা নিয়ে কিন্তু বামফ্রন্ট জয়লাভ করলো, মানুষের আস্থাটা পেল। এখন চলতে চলতে কিছু সময় বিরোধ হতেই পারে, হয়। দুইটা ভাই একসঙ্গে চললে সংসার বিরোধ হয়, বাপ্পাটা বিরোধ হয়। তা আমাদের ক্ষেত্রেও কোনো সময় হয়তো সিপিএম বলছে এটা করো, আমরা বলছি না ওটা না, বা আমরা বলছি এটা করো, অন্য দল বলছে এটা না, এটা সমস্যা হয়। এই সমস্যা বামফ্রন্টে আগেও হয়েছে, বহুবার হয়, আলোচনা করে সেটার প্রেক্ষিত এবং আজকের প্রেক্ষিত কি এক? আমরা সবসময় মনে করি যে সমস্যায় আসবে বাম ঐক্যটাই ফার্স্ট। আপনারা কি মনে করেন যে শূন্যর গেরো কাটাতে সেলিমবাবু যা করছেন সেটা সঠিক পথ? মোহাম্মদ সেলিম তার পার্টির মতো চলছে। মোহাম্মদ সেলিম যে কথা বলবেন সেটাই যে বামফ্রন্টের চিরন্ত কথা, তা তো নয়। না, 9টা দলকে নিয়ে বামফ্রন্ট, তার জন্য তো আপনাদের সাথে বিরোধ দেখলো, আপনাদের নরেন চট্টোপাধ্যায় মিটিং ছেড়ে বেরিয়ে গেল, এবং সেটা অন্য বিষয়। সেটা শুধু সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন, সেটাই তো বিষয়টা, তো অন্য আবার কথা না, আরও ব্যাপার আছে। যে প্রশ্নটা করেছিলেন যে পার্থ চ্যাটার্জির সঙ্গে অশোক ঘোষ কেন বসছিলেন, তখনই নারায়ণবাবু ক্ষুব্ধ হন। পার্থ চ্যাটার্জি অশোক ঘোষের কাছে এসেছিলেন সিঙ্গুর সমস্যার সমাধানের জন্য। আপনারা জানেন একটা আলোচনা হয়েছিল, বুদ্ধবাবু ছিল, বিমানবাবু ছিল, সেই জন্য। সেই সময় সেলিমবাবু সিপিএমের অত বড় নেতা না, তিনি সবটা জানেন না, হয়তো জানেন না, জানলেও বলেননি। ওই ধরনের একটা প্রশ্ন করাতে স্বাভাবিক আমাদের পার্টির নেতৃত্বে ক্ষোভ হয়েছে।
হুম ক্ষোভটা চূড়ান্ত না। পরবর্তীকালে বিমানবাবু যোগাযোগ করেন, সেলিম সাহেবের সঙ্গে নয়নবাবুর কথা হয় এবং এই বিষয়টা মিটে যায়। না, আজকের দিনেও তো বামেরা একটা শক্তি, ফরওয়ার্ড নিশ্চয়ই। ব্লক যেহেতু চাচ্ছে যে সমস্ত লাল দলগুলি আবার একসাথে হোক, তাদের নকশাল আসুক, অন্যান্য দলরা আসুক, সেই সময় কি সেলিম বাবুরা যা চাইছেন সেটা কোনো বিরোধের সৃষ্টি হচ্ছে? আমি বলি, দেখবেন এই যে বামফ্রন্ট, ফরওয়ার্ড ব্লকের যেটা কথা, যে কংগ্রেসকে নেওয়া যাবে না। কেন? প্রকৃত- আপনার কংগ্রেসকে কংগ্রেস আমি বলছি, ফরওয়ার্ড ব্লকের গতবারও নীতি ছিল কংগ্রেস মাইনাস, হুম কিন্তু অনেকে সে শুনে নাই। হুম এবার কংগ্রেস কি বলছে, বামফ্রন্ট মাইনাস করবে ওরা। তাহলে আমরা যে আগে বলছিলাম যে কংগ্রেস বামফ্রন্ট আসবে না, হুম আজকে আমাদের কথাই সত্য। তাহলে নীতির ক্ষেত্রে আপনারা সিটাই সিটটাকে ছেড়ে দিয়ে কংগ্রেস একটা এমএলএ তখন তৈরি এটা- করলেন কেন? তখন এটা পরিস্থিতির চাপে বাম ঐক্যটা রক্ষার জন্য আমরা হিদাই ছাড়ছিলাম, এবং সেদিন কথা হয়েছিল যে যদি পরবর্তীকালে কংগ্রেস না থাকে, হুম জোট কংগ্রেস না হয়, তাহলে সিটাই সিট ফরওয়ার্ড ব্লক ফিরে পাবে। না না, সেটা তো অন্য কথা। হুম। মানে বিষয়টা হচ্ছে আপনারা এবারও তাই চাইছেন, এবার তো কংগ্রেসই আপনাদের সাথে হাত ধরতে চাইছে না, তারা নিজেরাই 200 কংগ্রেসের সঙ্গে তো আমরা হাত ধরতে কোনোদিনই রাজি না। কিন্তু ধরেছিলেন তো। হ্যাঁ, ধরেছিলাম, হুম পরিস্থিতি চাপে বামফ্রন্ট ধরেছিল, হুম কিন্তু সেই পরীক্ষা সফল হয় নাই। হুম অনেকে আশা করছে যে মুর্শিদাবাদে অমুক জিতবে, হ্যাঁ মালদা জিতবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। হ্যাঁ, ব্যর্থ হয়েছে, কংগ্রেসের সাথে হাত ধরে ব্যর্থ হয়েছে বাম। অর্থাৎ সেটা ব্যর্থ হয়ে গেছে, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ এমনকি কংগ্রেসি ভোটার, হুম আমি অকপটে বলছি, বহু কংগ্রেসি ভোটার তার বামফ্রন্টকে ভোট দেয়নি। হুম বামফ্রন্টের কর্মীরা আপ্রাণ খাটছে, হুম কিন্তু কংগ্রেসের সেভাবে খাটে না, তারা ছেলেবেলা থেকে শিখে এলো যে বামফ্রন্টই তাদের মূল শত্রু, বা বামফ্রন্টের লোকেরা শিখে এলো কংগ্রেস তাদের মূল শত্রু, তা হঠাৎ করে তারা এরকম একটা জোট মেনে নেবে কেন? এটা তো প্রশ্ন আছেই। হুম সেই জন্য এবারের আমাদের পার্টি পরিষ্কার বক্তব্য, কংগ্রেসের সঙ্গে নো আতাত, এবং অন্যান্য যারা দল তাদের সঙ্গে আতাত না করাই ভালো। হুম পিওর বামফ্রন্ট করো, মানুষের কাছে ইস্তার নিয়ে যাও। এই যে গত ক বছরে বামফ্রন্টের আন্দোলন, মিটিং মিছিল, কেন্দ্রের অর্থনৈতিক নীতি, দেশ বিক্রি করা নীতি, তার বিরুদ্ধে বামফ্রন্টের হরতাল ধর্মঘট, হুম কৃষকদের আন্দোলন, এমএসপি গঠনের দাবিতে, ফসলের ন্যায্য মূল্যের গঠনের দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, এই যে আমাদের দাবিগুলো, হুম বিদ্যুৎ ফ্রি, পেট্রোল ডিজেলে জিএসটি প্রত্যাবর্তন করো, দাম কমাও, এই যে ব্যবস্থাটা, হুম এই নিয়ে তো আমরা আন্দোলন করেছি। সিপিএম করেছে, ফরওয়ার্ড ব্লক করেছে, আরএসপি, যার যার মতো আমরা করছি, হুম কখনো যৌথ কখনো একক, কিন্তু আন্দোলন চলছে না, আমাদের। আজকের ক্ষেত্রে 26-এর নির্বাচনের প্রেক্ষিত কিন্তু অনেক বদলে গেছে। সেদিনের ফরওয়ার্ড ব্লক আর আজকের ফরওয়ার্ড ব্লক কি এক আছে? আমরা তো কর্মীরা লড়াই করছি মাঠে ময়দানে। আপনি বলুন আমাদের পার্থক্যটা কোথায়, কি পার্থক্য বলুন? না, সময় বদলে গেছে, এখন কর্পোরেট রাজনীতি। সময় বদলেছে, আমাদের দুই একজন নেতা এদিক গেছে, তাদের সংগঠন যায়। শুধু দু একজন কেন, মানে মূলত কোচবিহার জেলায় যারা নেতৃত্বে তৃণমূলের রয়েছে তারা সবাই ফরওয়ার্ড ব্লকের পুরনো, অনেকেই ফরওয়ার্ড ব্লক, বেশিরভাগটাই। কিন্তু তাতে আমাদের পার্টি শেষ হয়ে যায়নি। হ্যাঁ আমাদের পতাকা, বাঘ পতাকা জল করে জ্বলছে। প্রতি প্রোগ্রামে আমরা মিছিল করি, মিটিং করি, বামফ্রন্টের প্রোগ্রামে যাই, একক প্রোগ্রামও করি। আমরা ফরওয়ার্ড ব্লক, আমাদের কর্মীরা, আমরা মাঠে ময়দানে আছি ভাই, আমরা মাঠ ছেড়ে দেইনি কাউকে। না, তাহলে কি মনে করছেন 26-এর নির্বাচনে লড়াই হবে? হ্যাঁ, অবশ্যই লড়াই হবে। ফরওয়ার্ড ব্লকে বামফ্রন্টে অবশ্যই লড়াই হবে, নিশ্চয়ই লড়াই করবো। আমরা তো কেউ 0, 1, 2 করে আগাই তো। হুম হুম 0-র সঙ্গে 1 হলে 1 হবে, 2 হলে 2 হবে, হুম আগাচ্ছে তো। হুম ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিএম সবটা মিলে এটা তো আগাচ্ছে। হুম কাজে এই শূন্যর গেরো কাটাতে কোচবিহার জেলার ক্ষেত্রে কি কিছু কোনো পদক্ষেপ? পদক্ষেপে আমাদের, যেমন ধরুন আমরা বড়, আমাদেরই পরিষ্কার কথা, আমাদের 5টা সিট ছিল আগে, আমরা এবারে 5টা সিটই চাইবো। যদিও না, এই নিয়ে- হঠাৎ করে এই 5টা সিট চাওয়ার ব্যাপারটা এলো এই কোত্থেকে? নিয়েও যদিও কিছু কিছু মিডিয়া, ফেসবুক এসব দেখাচ্ছে নানান খবর। কি দেখাচ্ছে? যেটা Social হচ্ছে media। কুচবিহার উত্তর কেন্দ্র সিপিএম এবার দাবি করছে তারা প্রণয় কার্জি এসএফআই এর সভাপতিকে দাঁড় করাতে চাইছে, এটা খবর। কেউ চাইতেই পারে, হ্যাঁ চাইলেই তো আর পাবে এমন কথা না, হ্যাঁ। জনগণ বিচার করবে। আমরা কুচবিহার জেলায় আমাদের পার্টি, রাজ্য পার্টি, এইগুলো চূড়ান্ত হবে রাজ্য পার্টি, সেটা তো আলাদা। হ্যাঁ এখানে হবে না। তো আমাদের জেলার যদি মত জিজ্ঞাসা করেন, জেলার বামফ্রন্টে এই নিয়ে আলোচনা হয় নাই। আলোচনা হলে আমরা জানাবো। আপনার 5:4 আমাদের সিট আমরা ছাড়বো না, সম্ভব না ছাড়া আমাদের পক্ষে। আমরা আমাদের ফরওয়ার্ড ব্লক 5টা সিটে আমরা লড়াই করব। সিতাই কেন্দ্র ছেড়ে ভুল হয়েছিল।
হ্যাঁ, কংগ্রেসকে ছেড়ে তো ভুল হয়েছিল তখনকার অবস্থাতে। কংগ্রেস তো থাকলো না। আমরা এবার সিধাই ফেরত চাই আমাদের। হুম। আর উত্তর কেন্দ্রের ক্ষেত্রে যেটা গণ্ডগোল হচ্ছে, উত্তর কেন্দ্র সিপিএম দাবি করছে বলে শোনা যাচ্ছে, জেলা স্তরে না, রাজ্য স্তরে। আমি আপনাদের বলি, উত্তর কেন্দ্রে সিপিএমেরও সংগঠন আছে, নাই বল, আমাদেরও আছে, ওরাও আছে, আমরাও আছি। এই যে বিএলও হলো না, কত লোকসভার বুথে ইলেকশনে 360টা বুথ উত্তর কেন্দ্রে সিপিএম এককভাবে এজেন্ট দিয়েছে 122টা, আমরা দিয়েছি 118টা। তাহলে কত হলো? 218 22 40, 360টা বুথ, বাকিগুলোতে কেউ দিতে পারেনি। তাহলে কি অবস্থা, কিসের অবস্থা? না, আমাদের তো একটু ক্ষয়িষ্ণু অবস্থা চলছে, ক্ষয়িষ্ণু চলছে। তাহলে ফরওয়ার্ড ব্লক সিপিএম মিললে পরে একটা শক্তি হবে। সেটা তো মেলা, মানে হঠাৎ করে মেলার প্রশ্ন আসছে কেন? তো বামফ্রন্ট তো ভাঙেনি, ভাঙেনি, ভাঙবার কোনো কারণ নেই, ভাঙবেও না। এটা মাঝে মাঝে কেউ কেউ চেষ্টা করে বাজার গরম করার। হ্যাঁ, আপনারা যে দুটো দল এটাকে প্রমাণ করার জন্য কিছু বাজারে ছাড়ে, মিডিয়াতে আলোচনা হচ্ছে, তুমি একটা নাম বললা, শোনা যাচ্ছে আমার ছেলের বন্ধু, এরকম কোনো বেসলেস খবর, এগুলো কোনো ভিত্তি নাই। মানে ছাত্র যুবদের সামনের সারিতে আনার জন্য এই প্রণয়বাবুর যে নাম শোনা যাচ্ছে, সে তো এসএফআই সভাপতি। ছাত্র যুবকে আনার জন্য তো যে সিপিএম এরও 4টা কেন্দ্র আছে না? মাথাভাঙ্গা আছে, তুফানগঞ্জ আছে, হ্যাঁ, শীতলকুচি সেটাই আছে না? তবে যদি কেউ মনে করে অনন্ত রায়কে তো উত্তর থেকে মাথাভাঙ্গাতে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করলো, তখন তো আমরা আপত্তি করি নাই। না, আপনাদের আপত্তি শুনবেই কেন? ফরওয়ার্ড ব্লক যাকে খুশি প্রার্থী করে, মানে সিপিএম যাকে খুশি প্রার্থী করে, এটা দ্বিমত কারো নাই। তবে আমরা এটা মনে করি, আমাদের নেতা অশোক বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। দেশের যে অবস্থা, একদিকে বিজেপির এই হিন্দু সাম্প্রদায়িকতা, তৃণমূলের মুসলিম সাম্প্রদায়িকতা, দেশের যে অস্থির অবস্থা, এই মুহূর্তে পশ্চিম বামফ্রন্টই বিকল্প। বামফ্রন্ট যদি ভেঙে যায়, জনগণের লড়াইয়ের ক্ষতি হবে। আমরা ফরওয়ার্ড ব্লক যে কোনো মূল্যে বামপন্থী ঐক্যে বিশ্বাস করি, সেটা আমাদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে না, এটুকু বলতে পারি। মানে ঐক্যের কথা বলবো, কিন্তু একেবারে মানে নীতি আদর্শকে বিসর্জন দিয়ে না। যেটা কথা আর কি, যে আজকের এই সময়কালে যে 5টি সিটের কথা আপনারা বলছেন, এই 5টি সিটে মানে প্রার্থী দিয়ে তাদের যে মানে যে লড়াই, সেটা সেরকম পরিস্থিতি কি? আমাদের পাস সিপিএম এর 4, তুমি আমাদের যেমন বলছো, সিপিএম এরও কি 4টা সিটে সেভাবে লড়াই করার মতো ক্ষমতা আছে? কি আছে শীতলকুচিতে ওদের? কি অবস্থা মাথাভাঙ্গার? কি অবস্থা নাটাবাড়ি, তুফানগঞ্জে? একই তো অবস্থা, শূন্য থেকে শুরু। তাহলে সেখানে আপনারা শূন্য থেকে শুরু করতে চাইছেন? অবশ্যই আমরা আগাবো, এবং আমরা এখনো জোর দিয়ে বলছি যে আমরা বাম ঐক্যে বিশ্বাস করি। বামফ্রন্টটাকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তো এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য, কুচবিহার জেলা এখনো আলোচনা হয় নাই। উত্তর কেন্দ্রের কথাটা যখন আসে, তখন আপনারা কি বলবেন? এটা তো আমাদের জেলার যে আলোচনা, আমরা ছাড়তে পারবো না, আমাদের প্রার্থী থাকবে। আমরা বামফ্রন্টে বলবো উত্তর কেন্দ্র ছাড়া। তোমাকে যে হিসাবটা বলছিলাম, এই যে বিএলও হলো না, বিএলএ 1 2 তো বললেনই, হ্যাঁ, আমরা এবার ওটা দিছি ভোটের এজেন্ট লোকসভার। এইবার বিএলও 1 বিএলও 2 আমরা দিয়েছি উত্তর কেন্দ্রে 162টা, সিপিএম দিয়েছে 136টা। এবার উত্তর কেন্দ্রে, হ্যাঁ, আমরা সিট ছাড়বো কেন বলো? শহরে মিটিং মিছিল যা হয় বামফ্রন্টের, আমাদের উত্তর কেন্দ্র থেকে আমাদের বেশি কর্মী আসে না। এখন মানে চোখের মণির উত্তর কেন্দ্র। তোমাদের কি এই কথা কেউ বলেছে যে উত্তর কেন্দ্র সিপিএম প্রার্থী দিবে? না, অনন্তরায় বলেছে, জেলা সিপিএম বলেছে। না না, শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। তোমরা শোনার উপরে বলছো, আমাদের তো এখনো জানায়নি। তোমরা শোনার উপরে বলছো ভাই, আমাদের ওরা এখনো জানায়নি। ওরা জানালে আমাদের মত দিব। আমাদের এইটাই মত, বামফ্রন্টকে রক্ষা করতে হবে, আর যা সিদ্ধান্ত হবে রাজ্যে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জেলায় বলার এটা এখতিয়ার নাই, এই আর কি। মানে এরকম কোনো কথা এরকম জেলায় হয়নি, এটা গুজব, বাজারে গুজব।
যে উত্তর কেন্দ্র সিপিএম চাইছে? এটা বাজারে গুজব, আচ্ছা আচ্ছা। কোনো আলোচনা হয় না। না এরকম, এটা তো সত্যি যে এখন পর্যন্ত কোচবিহার জেলার ক্ষেত্রে সেটা হয়নি, বামফ্রন্টের কিন্তু meeting শোনা হয়। যায় বামফ্রন্টের মিটিংয়ে এরকম একটা, আলোচনা। বা কোথাও কোথাও কোনো মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে কোচবিহার উত্তর সিপিএম এর সম্ভাব্য এগুলো প্রার্থী। মিডিয়া সব নিজেরা তৈরি করে বসে খবর টিপে। হুম। অতি উৎসাহী কিছু কর্মী আছে, তারা মান্টু দাশগুপ্ত, অপরাজিতা গোপ্পী, দীপক সরকাররা এই কেন্দ্র থেকে, বিমল বোস, বিমল বোস তো দুটোই, দুটো কেন্দ্রেই এটা মানে প্রেস্টিজিয়াস সিট ফরওয়ার্ড ব্লকের। হ্যাঁ, কাজে হঠাৎ করে কেউ চাবে, আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। সম্ভব না। তো এই যে বাম ঐক্যে একটা ফাটলের বিষয়, তাতে কি মানে কাকে এগিয়ে দিচ্ছে, মানে আমরা বিজেপি কে না তৃণমূলকে? আমরা বাম ঐক্যে বিশ্বাস করি, ফাটল হোক এটা চাই না, হুম কিন্তু লড়াইটা কঠিন। বিজেপি, তৃণমূল, হিন্দু সাম্প্রদায়িক, মুসলিম সাম্প্রদায়িক, এই যে কঠিনটা লড়াই, হুম এটা সব বামফ্রন্টের সব দলকে বুঝতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে হুম বৃহত্তর বামফ্রন্টটাকে গঠন করার দিকে সবাইকে এগোতে হবে। দুইটা একটা সিট বড় কথা না, আমাদের রক্ষা করতে হবে চোখের মনির মতো বামফ্রন্টকে রক্ষা করতে হবে, এটাই আমার আবেদন। না, আরেকটা হচ্ছে যে সিপিএম যেভাবে বিভিন্ন ঐক্যের ক্ষেত্রে করছে, সেটাও কি ফরওয়ার্ড ব্লকের তো আপত্তি রয়েছে বোধহয়। এই যে মিমের সাথে বসছে কখনো কখনো। হ্যাঁ, মিমের সঙ্গে বসার ক্ষেত্রে আমরা প্রশ্ন করেছি, আমাদের প্রশ্ন তুলেছি। আইবির সঙ্গে প্রশ্ন আছে, বিমানবাবু কালকে, এরা তো বিশ্বাসযোগ্যতা নাই, এদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নাই। হুম আজকে আছে, কালকে দল পাল্টাবে। হুম সেই জন্য আমরা চাই লাল ঝান্ডা হলো আর এক কাট্টা হোক। তা, লাল ঝান্ডাই আমাদের ভবিষ্যৎ। মানে অতিবামদেরও চাচ্ছেন, নকশালপন্থীদেরও চাচ্ছেন। লাল ঝান্ডাই ভবিষ্যৎ। যাদের এই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসযোগ্যতা আছে, সেই লাল ঝান্ডারাই এক কাট্টা হোক, এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকের কথা। এই মুহূর্তে যে ভোটের যে একটা আবহ তৈরি হয়েছে, তাতে উত্তর কেন্দ্র অত্যন্ত আলোচিত একটা বিষয়। সেখানে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে তৃণমূলের অবস্থা থেকে বিরোধীদের অবস্থানটা ভালো, বিরোধীদের এখন সব মিলিয়ে সেখানে আপনাদের যে অনৈক্যের এটাকে নিয়ে বিজেপি এগিয়ে যাবে না তৃণমূল এগিয়ে যাবে, এটা যে অনৈক্যের কথাটা আসছে না, এটা আমি স্বীকার করি না। আচ্ছা, আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। তো হরতাল নিয়ে মিছিল করলাম একসঙ্গে, তাই না? আমি হ্যাঁ, সে তো হবেই, মিছিল করলাম, কাজে অনৈক্যের কিছু নাই। বামফ্রন্টকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, বৃহত্তর বাম ঐক্য করতে হবে, লাল ঝান্ডাই ভবিষ্যৎ, এটাই আমরা ফরওয়ার্ড ব্লক বিশ্বাস করি। পুরনো কর্মীদের আহ্বান জানিয়েছেন নরেন চট্টোপাধ্যায়, হ্যাঁ, অনেকে যেমন ভিক্টর বা কুচবিহারের ক্ষেত্রেও তিনি জানিয়েছেন। অনেক কর্মী ফিরে আসছেন, দুই একজন যোগাযোগ করেছেন। আমরাও কুচবিহারে যারা বসে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি। তবু আমরা সবাই মিলে যারা আছি চেষ্টা করছি পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে পুরনো কর্মীদের কাছেও আপনারা যাচ্ছি, ছাড়াও পাচ্ছি, আমরা সবাই আলোচনা করছি। আমি তো অনৈক্যের কিছু দেখি না, এটা কিছুটা অনৈক্য মিডিয়া, ফেসবুক আর মিডিয়া, সাংবাদিকরা এগুলো কিছু কিছু গল্প তৈরি করছে, এটাই আমার মনে হয়। এই যে সিপিএম যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, এতে আপনাদের ভীষণ আপত্তি, এটা নিয়ে রাজ্যে তোলপাড়, এবং কোচবিহারে আপনাদের শক্ত ঘাঁটি ছিল, এখন যাই হোক এখন অনেকটা স্তিমিত। অনেকে বলে থাকেন যে ফরওয়ার্ড ব্লকের একটা অংশই তৃণমূল পরিচালনা করছে, এরকমও একটা অভিযোগ আছে। সবই ঠিক আছে, কিন্তু আমরা যারা ফরওয়ার্ড ব্লকে আছি, সংবিধান নিয়ম মেনে নেতাজির পথে সবার বাদে আমরা তো ঠিক আছি, আমরা তো বাগঝান্ডাটা উড়াচ্ছি, আমরা তো বামফ্রন্টের প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আমরা চাচ্ছি বামপন্থীদের ঐক্য, লাল ঝান্ডার ঐক্য। আর এই ফেসবুক মিডিয়াতে যেসব করছে না, এটা ঠিক বামপন্থী শক্তি না, এরা বামপন্থীকে দুর্বল করার জন্য চক্রান্তটা করছে। এই যে একটা রাজনীতির নতুন মোড়ক যেটা দেখা যাচ্ছে, হিন্দু মুসলমান মানে একবারে খুব বিপজ্জনক, এটা আমরা তীব্র বিরোধী ফরওয়ার্ড ব্লক। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। তবে আর শুধু দান ধ্যান, হ্যাঁ, আরে মন্দির, সরকারি টাকায় মন্দির, সরকারি টাকায় মসজিদ, এটা অবশ্য বন্ধ হওয়া দরকার। প্রশাসনের দুর্নীতি, তৃণমূলের যে দুর্নীতি, কাটমানি, মারামারি, কাটামারি, এই যে ঘর দিচ্ছে না, 10,000 15,000 টাকা নিচ্ছে পঞ্চায়েতরা, এখনই অভিযোগ চলে আসে। বিজেপির মারামারি, কাটাকাটি, নীতি বলে তো কিছু নেই। যেই বিজেপি সেই তৃণমূল, মানে তাদেরকে অভিন্ন শক্তি মনে করেন আপনারা? আজকে আমরা বলি, এই যে ইডি ফাইল নিয়ে চলে আসলো, ইডি কোনো ব্যবস্থা নিল না, আদালতের দিকে গড়িয়ে দিল, আদালত ডেট পড়ছে।
সেদিন মুখ্যমন্ত্রী বললো আমার দলের সম্পত্তি দলের ফাইল নিয়ে আসলাম, হুম আর আদালতে কি মোবাইল পর্যন্ত নিয়ে গেল ইডি কর্মীর, হুম আর আদালত সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী উকিল কি বললেন, এটি সহযোগিতা ছিল। ইডি পারমিশন দিতে নিয়ে আসে। তা এর মানেটা কি? মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, অন্যায় করেছেন তো। কেন্দ্রের সঙ্গে মমতার গভীর আঘাত। এই যে আমি বলি স্পিকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আছে কংগ্রেস অন্যান্য বিরোধী দল, হুম তৃণমূল কংগ্রেস সই করেনি, হুম গরিমসি করছে, অভিষেক টালবাহানা করছে। হুম। আবার এটা মানেটা কি? বিজেপির সঙ্গে একটা গোপন আঘাত। এখন যে ভোটাভুটি যদি হয়, এর আগেও দেখছি তৃণমূল কংগ্রেস হয় বয়কট করবে, নয় ভোট মানে বিরত থাকবে, বেরিয়ে আসবে। এটা তো পলিসি তো। অর্থাৎ পার্লামেন্টে যদি বিপদে পড়ো মোদি দাদা, আমি দিদি তোমাকে রক্ষা করবো। আর মোদির পলিসি, আমি দিল্লিতে আছি দাদা, তুমি কলকাতায় থাকো দিদি। তার মানে 26-এও তারাই থাকছেন। সেটা হয়তো হবে না, তাহলে কি হবে? চাইলেও হবে। ওরা চাইছে, হ্যাঁ জনগণ চাবে না। হ্যাঁ যেমন বাংলাদেশে আজকে ভোট হচ্ছে, হ্যাঁ সারজিম আলমরা যারা বড় আন্দোলন করলো, হ্যাঁ হ্যাঁ 4 জন নেতা 3 জন হেরে গেছে। হ্যাঁ রংপুরে সারজিম আলম 20,000 ভোটে আসছে, হুম ঢাকাতে 2 জন হারছে 50,000 উপরে ভোটে। অর্থাৎ যারা এই সমস্ত দালালি করেছে তারা সব হেরে গেছে। তাহলে ঢাকাতে- আপনারা মনে করছেন যে ঢাকাতে 3 জন হিন্দু জিতলো, গয়েশচন্দ্র রায় সহ 3 জন হিন্দু বিপুল ভোটে জিতছে। হুম বাংলাদেশে যেটা হলো, হ্যাঁ বেশিরভাগ লোক ভোট দেয়নি, 47% টার্ন আউট হয়েছে। না আওয়ামী লীগ প্রতি ভোটেছে, কিন্তু একটা হিন্দুর একটা অংশ আমার মনে হয় তারা অত্যাচার হাতে বাঁচার জন্য, মহিলারা একটা বাঁচার জন্য বিএনপির সাথে বিএনপিকে ভোট হ্যাঁ দিয়েছে। এটা ঘটনা। হ্যাঁ তাহলে আরো ভোট কম হবে। সেটা তো সেই দেশের বিষয়। সেই দেশে আমি আমি সেই দ্বিতীয়ত জায়গায়- যেটা বলতে চাইছি যে কিন্তু- তাহলে আপনাদের কথা মতো যে তৃণমূল রাজ্যে থাকছে না ক্ষমতা, তাহলে কারা আসছে? বামেদের সেই শক্তিও নেই। এটা তো বলা যাবে না। আচ্ছা তারেক রহমান জেলে ছিল, বিদেশে ছিল, হ্যাঁ এসে 6 মাসের মধ্যে ক্ষমতা পাইয়া গেল। হুম তা কারা কোনো উত্তর মিরাক্কেল একটা হতে পারে। মিরাক্কেল হতেই পারে, মানুষ সেটা বিবেচনা করবে। হুম মানুষের উপরে আমাদের আস্থা আছে। হুম মানুষ দেখছে যেই বিজেপি সেই তৃণমূল, মূল্যবৃদ্ধি, হুম দুর্নীতি, অত্যাচার, দেশ বিক্রি, ব্যভিচার, বিচার নাই, প্রশাসন নির্বিকার, দুর্নীতি, কাটমানি। সেম বিজেপি দেশ বিক্রি, এলআইসি বিক্রি করছে, রিলায়েন্স কারখানা বিক্রি করছে, কোনো ব্যবস্থা নাই। মানুষ উভয়ের বিরুদ্ধে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটা নতুন একটা পরিস্থিতি তৈরি হবে, এবং সেই পরিস্থিতিতে বামফ্রন্টের সম্ভাবনা অনেক বেশি বলে আমি মনে করি। না, এই যে এসআইআর প্রক্রিয়া চলছে রাজ্যে, তারপরে হচ্ছে হঠাৎ করে বিজেপির সেই কিন্তু উন্মাদনা অনেকটা কমছে, মানে এগুলোর কারণ কি? এসআইআর প্রক্রিয়া আমাদের রাজ্যে আরো আগে 8বার হয়েছে, আমরা টেরও পাইনি, মাস্টার মশার নাম লেগেছে। এই এসআরআই নিয়ে বিজেপি চললো সব হিন্দুদের নাম কাটতে হবে, আর তৃণমূল বললো নাম কাটতে দিব না। এই যে উত্তেজনাটা তো বিজেপি আর তৃণমূল তৈরি করেছে, এটা তো রাজনৈতিক কারণ। সবটাই রাজনৈতিক কারণ ঘটান। মানুষ এখন এটা বুঝতে পারছে, মানুষ না বুঝতে হঠাৎ করে এই উত্তেজনাটা কিছুটা প্রশমিত হয়েছে না? একটু প্রসঙ্গত হয়েছে, মানুষ বুঝতেছে হুম এটা বিজেপির চাল, তৃণমূলের চক্রান্ত, হুম মানুষ বুঝে অনেকটা প্রশমিত হয়ে গেছে। এবং আমরা চাই সঠিক ভোটার তালিকা হোক, কেউ যেন বাদ না যায় প্রকৃত, আবার ভেজাল যেন না ঢোকে, সেটা যদি করতে পারে নির্বাচন কমিশন, তাহলেই এসআরআই সফল হবে বলে আমরা মনে করি। এটাই হচ্ছে আমাদের কথা। রাজ্য কমিটির মিটিংয়ে আপনি তো প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, তাহলে এই দাবি থাকবে যে উত্তর আপনার ছাড়ছে? উত্তর বলার কথা না, কুচবিহার জেলাতে আমরা কোনো আসন কাউকে ছাড়তে পারবো না, সম্ভব না। কংগ্রেসের সঙ্গে জোট না হলে সীতাই আমাদের ফেরত চাই। কংগ্রেসের সাথে জোট হবে না তো শুভঙ্কর সরকার বলে দিচ্ছে। অটোমেটিক আমাদের চলে আসবে, নতুন কথা তো কারো শোনার ব্যাপার নেই। কেউ আশা করতে পারে, বলতে আশার তো দোষ নাই, ধন্য আশা কহুকিনী কবি লিখে গেছে না, হ্যাঁ তা আশা তো কেউ করতেই পারে, সবার তো সব আশা পূরণ হয় না। হুম আমাদের ভবিষ্যৎ লাল ঝান্ডা এগিয়ে যাবে, লাল ঝান্ডার ঐক্য হবে, লাল ঝান্ডার সরকার হবে, শ্রমিক কৃষকের মুক্তি হবে, এটাই আমাদের স্বপ্ন। নেতাজি সেটাই চাইছিলেন, সেই পথে আমরা আছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা দীপক সরকারের সাথে। কোচবিহার জেলার ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে কিছুটা মতানৈক্যের একটা পরিবেশ তৈরি হয়েছে সিপিএমের সাথে ফরওয়ার্ড ব্লকের, কিছুটা দূরত্ব হয়েছে। দীপকদা সম্পূর্ণটা বললেন না, কিন্তু তার কথার মাঝে কিন্তু অনেকটাই ফুটে রয়েছে যে সেটা যে অনেকটাই সত্যি।
সেক্ষেত্রে ফরলোকের ভূমিকা কী হবে এটা নিয়েও একটা আলোচনা হলো। সব মিলিয়ে আমাদের আজকের উত্তরে বাতাস আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে, যারা শুনলেন সবাইকে ধন্যবাদ।